তো আজকে আমরা এফ ব্লক এলিমেন্টস এফ ব্লক এলিমেন্টস মানে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো বা আজকে আমরা এটা দেখব। আমরা আগে ডি ব্লক এলিমেন্টসটা আমরা পড়েছি। সেই ডি ব্লক এলিমেন্টস আমরা দেখেছি যে সন্ধিগত মৌলের ক্ষেত্রে তাদের কোনগুলো হয়, কীরকম ধর্ম হয়, সেগুলো আমরা পড়েছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এফ ব্লক মৌল, বা এটাকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। দেখো এখানে কি বলছে না, তো এখানে হচ্ছে তোমার যে এফ ব্লক মৌল মানে বলছে যেসব মৌল মৌলের পরমাণুর ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ N-2 এফ উপকক্ষে প্রবেশ করে, তাদের কি বলা হয়, এফ ব্লক মৌল বলা হয়। এখন আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি যে ডি ব্লক এলিমেন্ট সেই ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কী ছিল না, তো ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা যদি দেখো তাহলে দেখবে N- কত ছিল 1, তাই তো N-1 ডি 1 to 10 এবং NS কত ছিল 1 to 2। এটা ছিল কার না, তো এটা ছিল ডি ব্লক এলিমেন্টের ডি ব্লক এলিমেন্টে এটা কিন্তু কী ছিল, ইলেকট্রনিক কনফিগারেশন ছিল। তাদেরকে আমরা কী বলতাম, সন্ধিগত মৌল। এখন এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখতে পাচ্ছ, দেখো এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন এটা হচ্ছে N-2 F1 to 14, তারপর হচ্ছে N-1 D 0 to 1, তারপরে NS2 মানে এইটা N-2 F কত N-2 F 1 থেকে 14, মানে 1 থেকে 14টা যে কোনো ইলেকট্রন থাকতে পারে। তারপরে তোমার কি N-1 D 0 to 1 মানে কারো ক্ষেত্রে 0, কারো ক্ষেত্রে 1 থাকে। তারপরে NS2 এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না? এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখো এই যে ডি ব্লক এলিমেন্ট যেটা, সেই ডি ব্লক এলিমেন্টটাকে আমরা বলতাম সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলতাম। কী বলতাম এটাকে? ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন। আর এদের নাম দিচ্ছি আমরা ইনার ট্রানজিশন। এখন ট্রানজিশন আর ইনার ট্রানজিশন কেন বলছি, কারণ দেখো এদের শেষ ইলেকট্রনটা, ডি ব্লক এলিমেন্টের শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করতে হতো, N-1 ডিতে। কিন্তু এফ ব্লক এলিমেন্টের দেখো আরও ভেতরে প্রবেশ করছে, কত না, এদের N-1 ডি, এদের N-2 এফ। সেই জন্য এরা যদি ট্রানজিশন বলছি, এদেরকে আমরা বলছি ইনার ট্রানজিশন। এদেরকে যদি সন্ধিগত মৌল বলছি, এদেরকে আমরা বলছি অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। সেই জন্যই দেখো লিখে দেওয়া আছে এখানে যে যেসব মৌলে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ N-2 এফ উপকক্ষে, এই যে অভ্যন্তরীণ N-2 এফ উপকক্ষে প্রবেশ করে, তাদের এফ ব্লক মৌল বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট তোমার বলে। এদের ইলেকট্রনিক কনফিগারেশন এই যে এটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত না, তো সবসময় মনে রাখবো আমরা কি N-2 F 1 থেকে 14, এটা N-1 0 to 1 NS2, তাহলে এটা পরে পরীক্ষার সময়। তারপর দেখো বলছে পার্থক্য সূচক ইলেকট্রনটি কোন অভ্যন্তরীণ উপকক্ষে প্রবেশ করবে, তাদের উপর ভিত্তি করে এদেরকে দুভাগ ভাগ করা হয়েছে। যদি এই এন এর ভ্যালুটা মানে লাস্ট সেল যেটা বলি আমরা, সর্বশেষ কক্ষ লাস্ট সেল এন, এই এনটা যদি তোমার কত হয় না, তো 6 হয়, মানে পিরিয়ড নাম্বার যদি 6 হয় তাহলে কত হবে, N-2টা কত হবে, N-2টা হবে 4, তখন সেটা বলো 4 N-2 এফটা কত হবে, তাহলে 4F হবে। তাহলে 6 পিরিয়ডে যে এলিমেন্টগুলো থাকবে তাদের কী হবে, তাদের যে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, 4F-এ। আর যারা 7 পিরিয়ড হবে N=7, তাদের ক্ষেত্রে N-2 কত বেরোবে, N-2Fটা হবে 5F। তাহলে এদেরকে আমরা কি বলবো, যারা শেষ ইলেকট্রনটা 4F উপকক্ষে প্রবেশ করবে তাদেরকে বলা হয় ল্যান্থানয়েড মৌল, আর যাদের 5F উপকক্ষে প্রবেশ করবে তাদের বলা হয় অ্যাক্টিনয়েড মৌল। সেই জন্য এখানে আমরা দুটো ভাগ করছি যে পার্থক্য সূচক ইলেকট্রন। কেন পার্থক্য সূচকের কথা বলছি এখানে না, তো N-2F 1 to 14 মানে N-2F-এ যে ইলেকট্রনটা থাকবে সেইটাই তো অ্যাকচুয়ালি কী হবে, শেষ ইলেকট্রন ওখানেই তো ঢুকবে।
এখন এটাই তো কী করবে, দুটো এলিমেন্টের মধ্যে পার্থক্য করবে। যেমন ধরো এখানে দেখো, এখানে যেমন ল্যান্থানাইড, তো অ্যাকচুয়ালি বললাম সিরিয়াম আর প্রোসিওডাইমিয়ামের কথা বলছি। সিরিয়ামের ক্ষেত্রে দেখো 4f এ কটা ইলেকট্রন আছে, একটা। এখানে কটা আছে, তিনটে। এখানে কটা, চারটে। এখানে কটা, পাঁচটা। এখানে কটা, ছটা। তাহলে অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করে দেখো, 6s কিন্তু ইলেকট্রনের কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এই ডিতে কখন থাকবে কখন থাকবে না সেটা স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তো এখানে অ্যাকচুয়ালি পার্থক্য সূচক মানে এর সঙ্গে এই ইলেকট্রন পার্থক্য কোথায়, পার্থক্য দেখো এখানে আছে তোমার 4f1, এখানে দেখো ভালো 4f কত 3, 4f4, 4f5, 4f6, 4f7, তাই না? তাহলে এই সেই জন্য বলছে পার্থক্য সূচক ইলেকট্রনটি কোন উপকক্ষে প্রবেশ করবে তার উপর ভিত্তি করে এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম দিচ্ছে ল্যান্থানয়েড, একটার নাম দিচ্ছে অ্যাক্টিনয়েড। তাহলে ক্লিয়ার? একটা ল্যান্থানয়েড বলবো, একটা আমরা কেউ অ্যাক্টিনয়েড বলবো। যদি আমরা ল্যান্থানয়েড কাদের বলি না, তো 4f সিরিজগুলোকে, যে 4f যাদের লাস্ট ইলেকট্রনটা 4f উপকক্ষে প্রবেশ করে তাহলে ল্যান্থানয়েড বলা হয়, আর 5f উপকক্ষে প্রবেশ করলে কী বলবো, তাহলে অ্যাক্টিনয়েড বলা হয়। এখন আমরা যেটা পড়বো সেটা ল্যান্থানয়েডটা আমরা দেখবো আগে। এখানে বলছি যে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় পার্থক্য সূচক ইলেকট্রন, মাইন্ডেড পার্থক্য সূচক মানে যেটা ডিফারেন্সিয়েট করবে দুটো এলিমেন্টকে, 4f উপকক্ষে যদি প্রবেশ করে তাহলে তাদেরকে আমরা বলবো 4f সারি তথা প্রথম অভ্যন্তরীণ সন্ধিগত সারি। ভালো করে প্রথম, এখন প্রথম কেন বলছি, কারণ এটা হচ্ছে 4f প্রবেশ করছে, 5টাকে আমরা দ্বিতীয় বলবো। এবং অভ্যন্তরীণ কেন বলছি, আমি বললাম যে সন্ধিগত মৌল কাদের বলি আমরা, ডি ব্লক এলিমেন্টের বলছি। তাদের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে না, তো n-1dতে, এদের লাস্ট ইলেকট্রনটা মাইন্ডেড। আর এদের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে না, তো এদের ইলেকট্রন প্রবেশ করছে n-2f এ, মানে ভেতর তারও ভেতর, সেই জন্য সন্ধিগত অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলছে। এবার কারা হয়, কতগুলো এলিমেন্ট হয় না, তো এদের যদি অবস্থান আমরা ভালো করে খেয়াল করে দেখি, অবস্থানটা আমরা দেখব যে মনে রাখবো আমরা সবসময়, যে অনেক সময় জিজ্ঞেস করে যে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েডের অবস্থান। তো এখানে ভালো করে খেয়াল করে দেখবে যে এদের পিরিয়ড নাম্বার কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু গ্রুপ নাম্বার কিন্তু ফিক্সড। আমরা জানি যে একটা মডার্ন পিরিয়ড টেবিলে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো পিরিয়ড থাকে না, তো তোমরা জানো যে মডার্ন পিরিয়ড টেবিলে পিরিয়ড সবসময় হয় সবসময় 7, আর গ্রুপ হয় কত, মডার্ন পিরিয়ড টেবিলে গ্রুপ হয় 18টা। তাহলে অনেক সময় জিজ্ঞেস করে পজিশান, কি জিজ্ঞেস করে তোমার, পজিশান জিজ্ঞেস করে কি না, তো পজিশান হচ্ছে তোমার যে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড, না তো ল্যান্থানয়েড কিন্তু একটা গ্রুপের মধ্যেই থাকে, সেই জন্য এফ সারি বলছে, অ্যাক্টিনয়েড একটা গ্রুপের মধ্যে থাকে। তাদের এদের ল্যান্থানয়েডের কথা যদি বলি আমি, ল্যান্থানয়েডের কথা যদি বলি আমি, তাহলে দেখবো এখানে যে ল্যান্থানয়েডসের ক্ষেত্রে সবসময় কী হবে, পিরিয়ডটা কিন্তু সবসময় তোমার কী হবে, চেঞ্জ হবে, কিন্তু গ্রুপ ফিক্সড। ঠিক আছে, ল্যান্থানয়েডের ক্ষেত্রে পিরিয়ড যদি হয়, সে পিরিয়ডটা পিরিয়ডটা হবে তোমার কত না, তো 6, গ্রুপ কত হবে, গ্রুপ হবে তোমার 3। অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে দেখে, অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে কী হবে, অ্যাক্টিনয়েডের ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড হবে কত, পিরিয়ড হবে 7, আর গ্রুপ কিন্তু হবে তোমার 3, গ্রুপ কিন্তু 3। তাহলে এটা অনেক সময় জিজ্ঞেস করে যে পিরিয়ড কত হয়, গ্রুপ কত হয়, কারণ এরা একটা ঘরের মধ্যেই কি থাকে, 14টা মৌল থাকে। যে মডার্ন পিরিয়ডটি ভালো করে খেয়াল করে দেখি আমরা, দেখব এই যে 14টা মৌল আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে সিরিয়াম থেকে একদম লুটেসিয়াম পর্যন্ত, এই সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত 14টা মৌল একটা গ্রুপের মধ্যেই থাকে, সেই জন্য এটাকে আলাদা বার করে রাখা হয়েছে। এরা হচ্ছে গ্রুপ 3তে থাকে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিনয়েড এবং ল্যান্থানয়েড গ্রুপ কিন্তু ফিক্সড, পিরিয়ডটা আলাদা, এরা হচ্ছে 6 পিরিয়ড আর অ্যাক্টিনয়েডগুলো হয় 7 পিরিয়ডের। এখন এই ল্যান্থানামটাকে কিন্তু আমরা, এই যে ল্যান্থানাম এলিমেন্ট, সেই ল্যান্থানামটাকে কিন্তু আমরা কি বলতে পারবো না, তো এফ ব্লক বলতে পারবো না। কারণ দেখো এদের আমরা জানি ব্লক ডিসাইড করি আমরা কী করে না, তো ব্লক ডিসাইড করি লাস্ট ইলেকট্রনটা যে উপকক্ষে প্রবেশ করবে সেটাই হবে তার ব্লক। কিন্তু এখানে তো 4f কোনো ইলেকট্রনই নেই, 4f 0 ল্যান্থানয়েডের। তাহলে 4f 0 হলে কি আমি এদিকে ল্যান্থানয়েড বলবো না, ল্যান্থানামটাকে আমরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট বলবো।
অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রানজিশন এলিমেন্ট। কেন? এর 4f এ কোনো ইলেকট্রন নেই, 4f 0। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 5d-তে, তাহলে এটা ডি ব্লক এলিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি কী বলবো, ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এইগুলোকে বলা হচ্ছে তোমার কি 4f সিরিজ বা এফ ব্লক মৌল বলবো আমরা, ল্যান্থানাইড ব্লক। দেখো লেখা আছে কি না, তো কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় পার্থক্যসূচক ইলেকট্রনটি 4f উপকক্ষে প্রবেশ করলে বলা যায় যে সংশ্লিষ্ট মৌলটি 4f সারি তথা প্রথম অভ্যন্তরীণ সন্ধিগত সারির অন্তর্গত। ল্যান্থানাম, এটা ল্যাম্বা নাম হয়ে গেছে, ল্যান্থানাম হবে। ল্যান্থানামের পরবর্তী, এই যে বলা আছে ল্যান্থানামের পরবর্তী কি সিরিয়াম থেকে কোথায় পর্যন্ত? লুটেসিয়াম পর্যন্ত। সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা মৌল এই সারির অন্তর্ভুক্ত। ল্যান্থানাম ও ল্যান্থানয়েডের সারির সমস্ত মৌলকে, ল্যান্থানাম ও ল্যান্থানয়েড সারির সমস্ত মৌলকে আমরা এলএন দিয়ে প্রকাশ করি। কী দিয়ে প্রকাশ করব? এলএন, মাথায় রাখবো, এটাকে আমরা প্রকাশ করব এলএন দিয়ে। ল্যান্থানাম এবং ল্যান্থানয়েড মৌলগুলোকে আমরা এলএন দিয়ে প্রকাশ করব, এল, ক্যাপিটাল এল, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবার এখানে দেখো কি বলছে না, তো এদের অধিকাংশ ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে খুবই সাদৃশ্য দেখা যায়। এদের অধিকাংশ কী হবে? ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কী হয়? খুবই সাদৃশ্য দেখা যায়, সাদৃশ্য সম্পূর্ণ। একমাত্র, এটা একমাত্র মনে রাখবো কি, প্রোমোথিয়াম, একমাত্র কে? প্রোমোথিয়াম মৌলটি হচ্ছে তেজস্ক্রিয়। এদের মধ্যে শুধুমাত্র কোনটা তেজস্ক্রিয় না, তো এই যে প্রোমোথিয়ামটা, এই প্রোমোথিয়ামটা হচ্ছে শুধুমাত্র তেজস্ক্রিয়। বাকি কিন্তু মৌলগুলো কিন্তু তেজস্ক্রিয়। আমি বলছি এখানে একমাত্র মৌল হচ্ছে কি প্রোমোথিয়াম, সেটা হচ্ছে তোমার কি তেজস্ক্রিয়। এবার এই যে ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তন হয়। মানে অ্যাকচুয়ালি যে আমরা দেখেছিলাম যে গ্রুপ বরাবর গেলে সাইজ মানে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এবং পর্যায় বরাবর গেলে তোমার কী হয় না, তো পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার এটাকে সেটা মেনটেন হয় এখানে না মেনটেন হয় না, সেগুলো আমাদের এখানে দেখতে হবে। এবার এখানে কি বলা আছে না, তো দেখো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ল্যান্থানয়েড মৌলগুলির মানে সিরিয়াম থেকে কোথায় লুটেসিয়াম পর্যন্ত মৌলগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশঃ হ্রাস পায়। এটা স্বাভাবিক যে যত তুমি কি যাবে একটা পর্যায়ে বরাবর যাচ্ছ, একই তো পর্যায়ে আছে, এদের তো গ্রুপ চেঞ্জ হচ্ছে না, গ্রুপ তো ফিক্সড। আমি বললাম কি, এখানে বললাম গ্রুপ হচ্ছে এদের কত? গ্রুপ হচ্ছে 3rd, বাট পিরিয়ড হচ্ছে কি? পিরিয়ড হচ্ছে 7, তাই তো? তাহলে গ্রুপ তো ফিক্সড। তাহলে যখন যাচ্ছ তখন কী হচ্ছে? এক এক করে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, তাহলে কী হবে? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। ল্যান্থানাইড মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পুরোপুরি কী হয়? নিয়মিত না হলেও, এটা মাথায় রাখতে হবে, এই যে ল্যান্থানাইড মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ পুরোপুরি নিয়মিত না হলেও Ln3+ এর ব্যাসার্ধ ধীরে ধীরে এবং নিয়মিতভাবে কী হয়? হ্রাস পেতে থাকে। এই যে গ্রাফিক্যালি আমরা দেখি, গ্রাফিক্যালি দেখব যে ল্যান্থানামের ক্ষেত্রে এটা যে গ্রাফিক্যালি প্লট করা হয়, গ্রাফিক্যালি দেখব যে কী হয়। তো উপর থেকে নিচের দিকে যখন নামবো আমরা, উপর থেকে নিচের দিকে যখন নামবো, তাহলে কী হবে? পারমাণবিক ব্যাসার্ধ তোমার হ্রাস পাবে। তো এই যে বলছে ল্যান্থানামের ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়মিত নয়। নিয়মিত নয় মানে যে এখান থেকে ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত যখন যাবো আমরা, তখন কী হবে? নিয়মিত হবে, মানে কমতে কমতে কমতে, ধরো এদিকে কী হবে? কমবে, তো কমতে 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 আবার হঠাৎ করে বেড়ে গেল। তাহলে এটা এই যে আবার কমতে শুরু করলো, আবার বেড়ে গেল। এই যেটা নিয়মিত হয় না। কার ক্ষেত্রে হয় না? ল্যান্থানাম মৌলের ক্ষেত্রে। কিন্তু Ln3+ আয়ন যদি দেখো, মানে প্রত্যেকটার ক্ষেত্রে 3+, আমরা দেখবো একটু পরে যে এদের অক্সিডেশন স্টেট হচ্ছে স্টেবল, অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট খুব কম দেখায় কি না, তো স্টেবল অক্সিডেশন স্টেট কী হবে? +3 হবে। তো Ln3+ মৌলগুলো যদি দেখা যায় তাহলে কী হবে? এদিকে যদি আমি কী করি? রেডিয়াস বলি, আর এদিকে যদি আমি অ্যাটমিক নাম্বার বলি, অ্যাটমিক নাম্বারকে আমি যদি প্লট করি, তাহলে তোমার কী হবে না, তো এটা এরকমভাবে তোমার আস্তে 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 যত অ্যাটমিক নাম্বার বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ তত কী হবে? কমবে। দেখো ওইটা বাড়ছে পারমাণবিক ব্যাসার্ধ এদিকে, তাহলে নিচের দিকে নামলে কমবে। তাহলে যত অ্যাটমিক নাম্বার বাড়ছে, এদিকে অ্যাটমিক নাম্বার বাড়ছে এরকমভাবে নিয়মিতভাবে কমে। এটা নিয়মিতভাবে কমে, সেটাই বলছি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে ল্যান্থানাম মৌলগুলোর ক্ষেত্রে কী হবে তোমার, যে পারমাণবিক ব্যাসার্ধ যদি নিয়মিতভাবে না কমলেও কিন্তু কী হবে? ল্যান্থানাম 3+
আয়ন মানে কি বলবো এখানে, যেমন আয়নীয় ব্যাসার্ধ কথা বলি, এদের ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বলবো, আয়নের ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধ বলবো। এবার এখানে দেখো ইউরোপিয়াম এবং হচ্ছে ইটারবিয়াম। ইউরোপিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, আরেকটা কথা এখানে বলা হলো না, যে এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, এখানে ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম ল্যান্থানামটা বললাম, ল্যান্থানামে কোনো 4f কোনো ইলেকট্রন থাকে না, 4f0 হয়। ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল কোথায়, সিরিয়াম থেকে একদম কোথায় পর্যন্ত, লুটেসিয়াম পর্যন্ত। এই ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, এদিকে আমরা 4f মানে কি বলবো আমরা এদিকে এফ ব্লক এলিমেন্টস বলবো। এখন এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি ভালো করে খেয়াল করে দেখি আমরা, ইলেকট্রনিক কনফিগারেশনে যে কখনো কখনো ডিতে ইলেকট্রন থাকবে, কখনো কখনো ডিতে ইলেকট্রন থাকবে না। তো ইলেকট্রনিক কনফিগারেশন ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে, এই যে স্টার মার্ক মানে আছে একটা সিরিয়াম, আর একটা তোমার হচ্ছে গ্ল্যাডোলিনিয়াম, আর একটা হচ্ছে লুটেসিয়াম। এই তিনটে এলিমেন্টের ক্ষেত্রেই শুধুমাত্র কী হবে, এই তিনটের ক্ষেত্রেই শুধুমাত্র ডিতে 5d1 হবে, একটা করে ইলেকট্রন থাকবে, বাকি কারো ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, এবার এখানে কেন হয় এটা, কারণ ডিতে ইলেকট্রন থাকে, কারণ হচ্ছে যে যদি ডিতে ইলেকট্রন না থেকে, যদি আমি এখানে যেমন গ্ল্যাডোনিয়ামের ক্ষেত্রে ডিতে ইলেকট্রন যদি না থেকে যদি আমি এফে রাখতাম, তাহলে কত হতো, এখানে 4f7 আছে। গ্ল্যাডোনিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কত, তো গ্ল্যাডোনিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তোমার 4f7 5d1, আর হচ্ছে তোমার 6s2, আর একটা হচ্ছে লুটেসিয়ামের কত হবে তোমার, না তো 4f14 5d1 6s2, এটা হয়। তাহলে এখানে যদি গ্ল্যাডোনিয়ামের ক্ষেত্রে বলছি, যদি 4f এ ইলেকট্রনটা না এই 5dতে ইলেকট্রনটা না রাখতাম, তাহলে কিন্তু 4f এ যদি রাখতাম তাহলে 4f8 হয়ে যেত। আর 4f8টা তোমরা জানো স্টেবল কনফিগারেশন নয়, কারণ এফের মধ্যে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, 14টা। এফের কতগুলো বক্স মানে কতগুলো কক্ষক, না তোমরা জানো এফের ক্ষেত্রে 7টা কক্ষক হয়। এরকম করে কতগুলো কক্ষক হয়, 7টা, 1 2 3 4 5 6 আর একটা 7টা। তাহলে একটা করে ইলেকট্রন থাকলে হাফ ফিল্ড হবে, হাফ ফিল্ড ইজ মোর স্টেবল দ্যান পার্সিয়ালি ফিল্ড, সেই জন্য এটা হয়। ঠিক আছে, সিরিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সিরিয়ামের ক্ষেত্রে ডিতে ইলেকট্রনটার এখানে স্টেবিলিটি আসছে না, কারণ এখানে একটা ইলেকট্রন থাকছে, বাট এখানে মনে রাখবে এনার্জিটা খুব কম হয় এদের ক্ষেত্রে, সেই জন্য এখানে তোমার কী হয়, এখান থেকে কী বলবো, এখানে ইলেকট্রন যেতে পারে, এটা একটা। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখো লিখে দেওয়া আছে, একটা হচ্ছে ইউরোপিয়ামের কথা বলা আছে, ইউরোপিয়াম এবং হচ্ছে তোমার কি ইটারবিয়াম। দেখো ইউরোপিয়ামের ক্ষেত্রে বলছে যে ইউরোপিয়ামের ক্ষেত্রে যে 5dতে ইলেকট্রন থাকে না, কারণ কি 5dতে ইলেকট্রন যদি থাকতো তাহলে ইউরোপিয়াম কী হতো, ইউরোপিয়াম হতো 4f6 5d1, তাহলে তো স্টেবিলিটি পেতো না, হাফ ফিল হতো না। একই রকমভাবে ইটারবিয়ামে যদি একটা ইলেকট্রন থাকতো 4f13 হতো, 5d1 হতো। তাহলে এখানে এই জন্য কী হয়, এদের ক্ষেত্রে 5dতে ইলেকট্রন না রেখে তোমাকে 4f-এ রাখা হয়। তোমাকে এখানে জিজ্ঞেস করতে হবে ইউরোপিয়ামের ক্ষেত্রে কেন 5dতে ইলেকট্রন থাকে না, 4f-এ শুধু ইলেকট্রন থাকে, কারণ বলতে হবে ডিউ টু স্টেবিলিটি, মানে হাফ ফিল অ্যান্ড ফুল ফিল। এই বলছে এর এফ উপকক্ষ যথাক্রমে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণপূর্ণ থাকায় মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সুস্থায়ী হয়। তাই এদের ক্ষেত্রে দেখো, কী বলছে, ধাতব বন্ধন গঠনে কেবলমাত্র কারা অংশগ্রহণ করবে, শুধুমাত্র 6s উপকক্ষের দুটি ইলেকট্রন দুটি অংশগ্রহণ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমি বললাম যে কিছুক্ষণ আগে যে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু নিয়মিত হবে, কী হয় একটু দেখাচ্ছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ নিয়মিত হবে কমে কার ক্ষেত্রে, Ln3+ ক্ষেত্রে, কিন্তু যারা ল্যান্থানাম মৌল হয় তাদের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ নিয়মিতভাবে কমে না। আয়নের ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধটা নিয়মিতভাবে কমে। এখন এখানে সেটাই বলতে চাইছে যে ইউরোপিয়াম আর ইটারবিয়াম এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখি, তাহলে ইউরোপিয়াম কি, তো ইউরোপিয়াম হচ্ছে তোমার 4f7 5d0 6s2, আর ইটারবিয়াম যদি বলি তাহলে কত হবে, 4f14 5d0 6s কত 2। এখন দেখো এটা হচ্ছে কি স্টেবল কনফিগারেশন, এটাও 4f14 আর 4f7 আর 4f14টা। এখন এদের ক্ষেত্রে বলছে, এদের ক্ষেত্রে যখন বন্ধনে ইলেকট্রন অংশগ্রহণ করবে, শুধুমাত্র কোন ইলেকট্রন দুটো অংশগ্রহণ বন্ধনে, শুধুমাত্র 6s2 ইলেকট্রন দুটো অংশগ্রহণ করবে, 4f-এর ইলেকট্রন অংশগ্রহণ করবে না, কারণ 4f ইলেকট্রন কমা বাড়া হবে না। যদি ইলেকট্রন অংশগ্রহণ করে তাহলে স্টেবিলিটি কমে যাচ্ছে। 4f একটা ইলেকট্রন ধরো 4f থেকে করলো, অংশগ্রহণ করলো বন্ধনে, তাহলে কী হবে তোমার 4f7 হয়ে যাবে,
এই 4f6 হয়ে যাবে, এখানে 4f13 হয়ে যাবে, তাই না? তাহলে এই যে বলছি শুধুমাত্র কারা অংশগ্রহণ করবে, ধরুন 6s2 কক্ষে যে ইলেকট্রনগুলো আছে দুটো করে, ওই দুটো ইলেকট্রন অংশগ্রহণ করে। সেই জন্য এখানে বলছে যে এদের কী হবে, যে 6s কক্ষে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে ধাতব বন্ধনে। ফলে ধাতব বন্ধন শক্তি অন্যান্য সদস্য মৌলের তুলনায় অনেক দুর্বল হয়, ফলে অন্তঃপারমাণবিক দূরত্ব মান বেশি হয়। আন্তঃপারমাণবিক দূরত্ব মানে ইন্ট্রানিউক্লিয়ার ডিস্ট্যান্স, এবং ধাতব ব্যাসার্ধ এবং পানির ব্যাসার্ধ বড় হয়। এটাই বলছিলাম, নিয়মিতভাবে পরিবর্তন হয় না। তাহলে এখানে যদি দেখি আমরা যে এইদিকে যাবো, তখন কী হবে, কমতে 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 কার ক্ষেত্রে একটা আছে ইউরোপিয়াম আর একটা হচ্ছে তোমার ইটারবিয়াম, তাই তো? এই দুটোর ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি কমা উচিত ছিল, কমতে 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 এখানে বেড়ে যাবে, আবার কমতে শুরু করবে, কমতে 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 এখানে বেড়ে যাবে। তাহলে এটা কার ক্ষেত্রে হয়, মানে পারমাণবিক ব্যাসার্ধ। আয়নের ক্ষেত্রে কিন্তু নিয়মিতভাবেই কমে, তখন তো 6s থেকে অলরেডি বেরিয়ে গেছে, এই ব্যাপারটা আসছে না। কারণ আর একটা আয়নের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে ওদের ক্ষেত্রে শুধুমাত্র এফএ ইলেকট্রন থাকবে। ল্যান্থানাম যে 3+ দেখো, Ln3+, সবারকে Ln3+, কেন Ln দিয়ে প্রকাশ করি কাজে, আমি ল্যান্থানাইট মৌলকে Ln দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো ল্যান্থানাম, সিরিয়াম 3+, প্রোসিওডাইমিয়াম 3+, নিওডাইমিয়াম 3+, প্রোমিথিয়াম 3+, সামারিয়াম 3+, এদের ক্ষেত্রে যদি দেখো তা দেখবে কি 4f কত হবে তোমার, 1 হবে। সিরিয়াম হবে 4f1, 4f2, 4f3, 4f5, 4f6, 4f7, 4f, একদম থাকবে। সেই জন্যই এরা কী হয়, স্টেবল অক্সিজেন +3 দেখায়, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ নিয়মিতভাবে কমে। এবার দেখো ল্যান্থানাইট সংকোচন। অ্যাকচুয়ালি ল্যান্থানাইট সংকোচন কী না, তো আমরা যেটা বলছিলাম যে ল্যান্থানাইট মৌলগুলির ক্ষেত্রে পারমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে যত তোমার বৃদ্ধি পাবে, বৃদ্ধির সঙ্গে অভ্যন্তরীণ 4f অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, এবং সেই সঙ্গে নিউক্লিয়াসের ধনাত্মক আধান এক এক করে বৃদ্ধি পায়। এবং দেখো 4f-এর তোমরা যেন আকারটা অনেক বড় হয়, পরিব্যাপ্ত আকার হয়, ডিফিউজ শেপ হয়, ডিফিউজ শেপ। এই উপকক্ষে উপস্থিত ইলেকট্রনগুলির আবরণীয় প্রভাব কী হয়, খুব কম হয়। আমরা জানি সব থেকে আবরণীয় প্রভাব অর্ডারটা কেমন, সব থেকে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাই নিউক্লিয়াসের বর্ধিত আধান এর প্রভাব কী, 4f উপকক্ষ প্রবিষ্ট ইলেকট্রনগুলি যথেষ্ট পরিমাণে আড়াল করতে পারে না। মানে বলছে এর আবরণীয় প্রভাব এক এক করে বাড়ছে, তো তাহলে বাড়লে কী হবে, মানে এর যত তুমি পরমাণু ক্রমাঙ্ক বাড়ছো, মানে একটা করে যাচ্ছ, তত কী হচ্ছে, এক এক করে নতুন ইলেকট্রন প্রবেশ করছে, সেই সঙ্গে নিউক্লিয়াসের কী হবে, ধনাত্মক আধান এক এক করে বাড়ছে, এবং ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, 4f উপকক্ষে। আর 4f-এর স্ক্রিনিং ইফেক্ট কি সব থেকে কম। তাহলে যতটা ইলেকট্রন, মানে এক এক করে ইলেকট্রন বাড়ার জন্য যতটা ধনাত্মক আধান বাড়ছে, আবার ততটা কী হচ্ছে, বাধা দিচ্ছে না। এর ফলে কী হবে, নিউক্লিয়াসের মানে আধান দ্বারা বহিস্তম কক্ষের উপর কী হবে, অধিক পরিমাণে আকৃষ্ট হবে, এবং পারমাণবিক আয়তনের সংকোচন ঘটবে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধের এই যে কী হবে, পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধে যে হ্রাস পাচ্ছে, এই হ্রাস পাওয়ার ঘটনাটাকে আমরা বলছি কি, ল্যান্থানাইট সংকোচন বলছি। কারণ আমরা জানি এফ ব্লক মানে এফ অরবিটাল আর ডি অরবিটালের মধ্যে কার আবরণীয় প্রভাব সবথেকে কম, না তো এফ এর, ঠিক আছে? সেজন্য এই প্রভাবটাকে হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। এই ল্যান্থানাইট সংকোচনের প্রভাবের ফলে কী কী হয় কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট। কী কী হয়, তো এই ল্যান্থানাইট সংকোচন যেটা দেখছো, যে ল্যান্থানাইট সংকোচনের ফলে কী কী হয়, এই কী কী হওয়াটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কথা মনে রাখবো যে ল্যান্থানাইট সংকোচনের ফলে পরমাণুগুলোর কী হয়, আকার সমান হয়ে যায়। যে দ্বিতীয় এবং তৃতীয় সারি সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে দেখবে আকার কী হয়, সাদৃশ্য হয়ে যায়। দুটো কোশ্চেনে খুব বারবার পড়ে, যে তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষার সময় যে জিরকোনিয়াম এবং হফনিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধ সমান হয় কেন, কারণ এটা 1 নম্বর বলতে হবে ল্যান্থানাইট সংকোচনের জন্য, ঠিক আছে? আবার একই রকমভাবে দেখবে নায়োবিয়াম ট্যান্টানাম, টেকনিসিয়াম রেনিয়াম, এদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। এদের ক্ষেত্রেও কিন্তু সেম কারণ, মানে ল্যান্থানাইট কনস্ট্রাকশনের জন্য কী হবে, তোমার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে যখন নামবো, গ্রুপের জিরকোনিয়াম তারপর হফনিয়াম, তাই তো? তাহলে জিরকোনিয়াম তো তোমার কী হচ্ছে, ডি ব্লক মৌল, আর হফনিয়াম কি, এফ ব্লক মৌল, সরি এই জিরকোনিয়াম আর হফনিয়াম কী হচ্ছে, দুটোই ডি ব্লক মৌল। কারণ জিরকোনিয়াম হচ্ছে ল্যান্থানয়েডের পূর্ববর্তী মৌল, আর হফনিয়াম হচ্ছে ল্যান্থানয়েডের পরে আসছে। যে ভালো করে পিরিয়ডিকলি খেয়াল করে দেখি, জিরকোনিয়ামটা কিন্তু কী হবে তোমার ল্যান্থানয়েড, মানে এফ শুরু হওয়ার আগে, এটা এফ শুরু হওয়ার পরে আসছে।
তাহলে এর ক্ষেত্রে কী হবে, হফনিয়ামের ক্ষেত্রে ল্যান্থানাইট সংকোচনটা কাজ করবে, ফলে কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ কী হয়ে যায়, সমান হয়ে যায়। দেখবে যথাক্রমে ব্যাসার্ধ কত হয়, অ্যাকচুয়ালি কী হবে তোমার, দেখবে জিরকোনিয়াম উপরে থাকে, তোমার দেখবে এখানে যে কী হয়, টেকনিসিয়াম জিরকোনিয়ামের, টাইটেনিয়াম জিরকোনিয়াম হফনিয়াম হয়, টাইটেনিয়াম হয়, তারপরে হয় তার নিচে থাকে জিরকোনিয়াম, তার নিচে থাকে হফনিয়াম। টাইটেনিয়াম তো হচ্ছে 3D, এটা হচ্ছে 4D, তাই তো, এর 4D এর মধ্যে 4D হবে, আর এটা হবে 5D। এই 5Dর আগে নিশ্চয়ই 4 ফিল আপ হবে না, তাহলে 4 যদি ফিল আপ হয় তাহলে এর মধ্যে কী হবে, এফে ইলেকট্রন আছে, তাহলে এফের আবরণীর প্রভাব কম, সেই জন্য ল্যান্থানিক কনস্ট্যান্ট কাজ করবে, ফলে এদের আকার সমান হয়ে যাবে, 160 পিকোমিটার 159 পিকোমিটার হয়ে যাবে। এবার এই যে ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় তাহলে কী হবে, ওই যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কী হবে, যে অনেক সাদৃশ্য দেখা দেবে। আর ভৌত এবং রাসায়নিক ধর্মের যে মূল যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আধান ও ব্যাসার্ধের অনুপাত, চার্জ বাই রেডিয়াস রেশিও। এটা হচ্ছে কোনো একটা মৌলের কি বলবো, এই আধান আর এর এটা চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস আমি আর বলছি রেডিয়াস, এই যে রেশিওটা যেটা আমরা চার্জ বাই রেডিয়াস বলছি, এই রেশিওটাই অ্যাকচুয়ালি মানে ডিটারমাইন করে যে কোনো একটা মৌলের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি কী হবে। তাহলে চার্জ বাই রেডিয়াস তো সমান হয়ে যাচ্ছে না, সমান যদি হয়ে যায় তাহলে তাদের কী হবে, রাসায়নিক এবং ভৌত ধর্মের প্রচুর সাদৃশ্য দেখা যাবে, ফলে ধাতু দুটিকে কী হবে, পরস্পর থেকে পৃথক করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করে জিরকোনিয়াম এবং হফনিয়ামকে কেন কী হয় না, পৃথক করা যায় না, বা পৃথক করা অত্যন্ত কষ্টসাধ্য কেন, কারণ বলতে হবে এখানে জিরকোনিয়াম এবং হফনিয়ামের মধ্যে কী হবে, ল্যান্থানাইট কনস্ট্রাকশনের ফলে বা ল্যান্থানাইট সংকোচনের ফলে তাদের আকার সমান হয়ে যায়, ফলে কী হবে, আধান ও ব্যাসার্ধ অনুপাত কী হয়ে যায়, সমান হয়ে যায়, ফলে এদের কী হবে, ধর্মের প্রচুর সাদৃশ্য দেখা যায়, তাই ধাতুটিকে কী হয় না, পরস্পরকে পৃথক করা অত্যন্ত কষ্টসাধ্য। সেম মানে রিজন বা সেম কোশ্চেন কিন্তু কার ক্ষেত্রে ঘট দেবে তোমাকে, নায়োবিয়াম ট্যান্টানামের ক্ষেত্রে, জিরকোনিয়াম হফনিয়াম, যেমন নায়োবিয়াম দেখবে উপরে থাকবে, তার নিচে থাকবে ট্যান্টানাম, ভ্যানাডিয়াম নায়োবিয়াম ট্যান্টানাম। তারপরে তোমার দেখবে টেকনিসিয়াম, আর একটা হচ্ছে রেনিয়াম, ম্যাঙ্গানিজ টেকনিসিয়াম রেনিয়াম, এই পরপর তিনটে দেখবে দেওয়া আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই তারপরে দেখো ল্যান্থানিন মৌলগুলোর ক্ষেত্রে পৃথকীকরণের সমস্যা, পৃথকীকরণ করতে কী হবে, আলাদা হবে, কারণ দেখো সকল ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে সর্বাধিক সুস্থ অক্সিডেশন স্টেট কত, +3। আমরা দেখবো যে ল্যান্থানাইটের ক্ষেত্রে যদি বলা হয় স্টেবল অক্সিডেশন স্টেট কত ল্যান্থানাইটের, তাহলে ল্যান্থানাইটের স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, +3 হচ্ছে ল্যান্থানাইটের স্টেবল অক্সিডেশন স্টেট। এখন স্টেবল অক্সিডেশন স্টেট যদি +3 হয় তাহলে কী হবে, এদের আকার কি হয়, খুব একটা পরিবর্তন হয় না, খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। আমরা দেখব যে নর্মালি যখন কী হয়, গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন নামবে, ঠিক আছে, গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন নামবে তখন কি হয়, ব্যাসার্ধ বাড়ে, তাই তো, গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কী হয়, ব্যাসার্ধ বাড়ে। আবার পর্যায় বরাবর যখন যাবে তখন কী হয়, রেডিয়াস কমে। আবার নিচ দিয়ে নামলে কী হয়, রেডিয়াস বাড়ে। এখন ল্যান্থানাইট মানে Ln3+, এই যে মৌলগুলোর ক্ষেত্রে আমরা বললাম এদের ক্ষেত্রে কোনো অর্ডার ব্রেক করে না, অর্ডার ব্রেক করে মানে সিরিয়াম টু একদম লুটেসিয়াম, সিরিয়াম 3+ থেকে লুটেসিয়াম, এদের যে আয়নীয় ব্যাসার্ধ, এদের কোনো কী হয় না, তোমাদের অর্ডার ব্রেক করে না, মানে একদম নিয়মিতভাবে কমে, বলছিলাম নিয়মিতভাবে কমে, কিন্তু এদের কমার হারটা খুবই কম, মানে খুব ধীরে ধীরে কমে, মানে ব্যাসার্ধ প্রায় সমানই হয়ে যায়, মানে কাছাকাছি থাকে, অনেক কাছাকাছি। সেটাই বলছে যে ল্যান্থানাইট মৌলগুলি সর্বাধিক সুস্থ আয়ন স্তর +3 প্রদর্শন করে, এবং ওই আয়ন স্তরে থাকা আয়নগুলি আকার প্রায় সমান হয়। সম্ভবত মৌলগুলির সাদৃশ্য দেখা যাবে ধর্মের, আর ধর্মের সাদৃশ্য হলে পৃথক করা কী হবে, কষ্টসাধ্য হবে। ঠিক আছে, এখন বর্তমানে যে বলছে ক্যাটায়ন বিনিময় রেজিন ব্যবহার করে এটা পৃথক করা হয়। ল্যান্থানাইট মৌলগুলির রাসায়নিক সক্রিয়তা হ্রাস, যে ল্যান্থানাইট সংকোচনের ফলে কী হয়, ল্যান্থানাইটের পরবর্তী সন্ধিগত মৌলগুলি আয়নন শক্তি খুব বৃদ্ধি পাবে, আকার ছোট হলে আয়নাইজেশন এনার্জি বাড়বে, আয়নাইজেশন এনার্জি বাড়লে কী হবে, ইলেকট্রন সহজে বেরোবে না, সেজন্য কী হবে, তাদের সক্রিয়তা কমবে। সেই জন্য তোমরা জানো যে ল্যান্থানাইটের যে পরবর্তী মৌলগুলো আছে প্ল্যাটিনাম, গোল্ড, মার্কারি, এদের সক্রিয়তা খুব কম, এদেরকে আমরা বর ধাতু বলি, নোবেল মেটাল বলি, বর ধাতু। একই রকমভাবে দেখো লেখা আছে ল্যান্থানাইট মৌলগুলির আকারের মধ্যে ইট্রিয়ামের উপস্থিতি, ইট্রিয়াম কিন্তু মনে রাখবে, ল্যান্থানাম কিন্তু হচ্ছে তোমার ইট্রিয়াম কিন্তু ডি ব্লক মৌল, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম একই গ্রুপের,
এই যে বলছে ইট্রিয়ামের আকার পারমাণবিক ব্যাসার্ধ এবং ল্যান্থানের আকার সমান হয়ে যায়, ফলে এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। আর রাসায়নিক সাদৃশ্য দেখা গেলে কী হবে তোমার, এদেরকে একসঙ্গে এদেরকে পাওয়া যায় প্রকৃতিতে। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা পরীক্ষার সময় খুবই পড়ে, যে ল্যান্থানাম 3+ আয়নসমূহের ব্যাসার্ধ এবং পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে এই যে ল্যান্থানাম থেকে লুটেসিয়ামের অভিমুখে যদি যাও, তাহলে কী হবে, ধীরে 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 ক্রমান্বয়ে হ্রাস পাবে। কী হ্রাস পাবে? তার ব্যাসার্ধ হ্রাস পাবে। অর্থাৎ চার্জ ও ব্যাসার্ধের অনুপাত ক্রমান্বয়ে কী হবে, বৃদ্ধি পাবে। দেখো এটা অ্যাকচুয়ালি কী জানি আমরা বললাম যে ল্যান্থানাম 3+, ল্যান্থানাম 3+ মানে আয়নের ক্ষেত্রে, ল্যান্থানাম 3+ মানে একদম সিরিয়াম 3+ থেকে করার কথা বলছি একদম লুটেসিয়াম পর্যন্ত, এই যে 14টা মৌল, এদের ক্ষেত্রে তুমি দেখবে যে পারমাণবিক ব্যাসার্ধ নিয়মিতভাবে কমে, তাই তো, কারণ এরা একই গ্রুপের মধ্যে আছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক এক এক করে বাড়লে কী হবে, নিয়মিতভাবে কমবে। এখন যদি দেখো চার্জ ডেনসিটি আধান ঘনত্ব দিই, চার্জ বাই কি, রেডিয়াস। তাহলে যত দেখবে, ভালো করে খেয়াল করে দেখো, যত তুমি উপর থেকে নিচের দিকে নামছো, তাহলে কী হচ্ছে তোমার, রেডিয়াস তো ডিক্রিজ করছে না, মানে উপর থেকে নিচের দিকে নামছে নয়, মানে সিরিয়াম থেকে লুটেসিয়ামে যত যাচ্ছ, রেডিয়াস তো ডিক্রিজ করে, চার্জ ডেন্সিটি যত বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, সিরিয়ামের সাইজ সিরিয়াম 3+, এর সাইজ রেডিয়াস সব থেকে বড়। আর লুটেসিয়ামের ক্ষেত্রে কী বলবো আমরা, LU, লুটেসিয়ামের ক্ষেত্রে বা লুটেসিয়াম 3+ বলবো অ্যাকচুয়ালি, এর সাইজ কী হবে, সব থেকে ছোটো হবে, তাই না? কেন, এর অ্যাটমিক নাম্বার যদি দেখো, তাহলে এর অ্যাটমিক নাম্বার আছে তোমার কত না, তো 58, আর এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 71, তাই না? তাহলে তোমার কী হচ্ছে, অ্যাটমিক একই গ্রুপের মধ্যে গ্রুপ তো চেঞ্জ হচ্ছে না, এটাও 4F বলবো, এটাও তো 4F, তাহলে গ্রুপ তো চেঞ্জ হচ্ছে না, লাস্ট সেল তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কী হবে, অ্যাটমিক নাম্বার তো বেশি, তাহলে কী হবে, এর সাইজ তো ছোটো হবে। তাহলে এর সাইজ যদি ছোটো হয়, তাহলে কী হবে, সাইজ ছোটো হলে চার্জ ডেন্সিটি কী হবে, চার্জ তো সমান 3+3+, তাহলে চার্জ সমান, তাহলে চার্জ ডেন্সিটি আধান ঘনত্ব বেশি হবে। দেখবে চার্জ বাই রেডিয়াস, এইটাকে আমরা তো বলছিলাম বলতাম ফ্যাজান্স রুলে, বলতাম না আয়নীয় পোটেন্সিয়াল, আয়নাইজেশন পোটেন্সিয়াল বলতাম এটা। তাহলে এই যে এর তোমার কথা, চার্জ ডেন্সিটি যত বেশি হবে, তাহলে কী হবে, তার পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। কারণ তোমরা জানো চার্জ ডেন্সিটি বেশি মানে তার সাইজ ছোট, আর সাইজ যদি ছোট হয়, তাহলে কী হবে, অন্যকে বেশি পোলারাইজ করতে পারবে। তাহলে পোলারাইজ করলে কী হবে, সমযোজী চরিত্র বাড়বে। ভ্যালেন্স রুলে আমরা পড়েছি, ভ্যালেন্স রুলে কী হয়, যে ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হতে হয়, এটা তো ক্যাটায়ন, তাই আকার যত ছোট হবে তার পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে, আর পোলারাইজিং পাওয়ার বেশি হলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। সেটাই এখানে দেখো বলছে, যে ল্যান্থানাম মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ল্যান্থানাম 3+ থেকে লুটেসিয়াম 3+-এর অভিমুখে ধীরে ধীরে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে, অর্থাৎ চার্জ ও ব্যাসার্ধের অনুপাত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে থাকে। চার্জ ও ব্যাসার্ধের অনুপাত মাইন্ডে চার্জ ডেন্সিটি বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাসার্ধ হ্রাস পাবে। কারণ ব্যাসার্ধ হ্রাস পেলেই তোমার কী হবে, এই যে ব্যাসার্ধ হ্রাস পেলেই যদি দেখি এখানে ব্যাসার্ধ যদি হ্রাস পায়, তবেই তোমার চার্জ ডেন্সিটি বাড়বে, ইনভার্সন করবে। ফলে কী হয়, সংশ্লিষ্ট মৌলগুলির সমযোজী প্রকৃতি, এই যে ল্যান্থানাম থেকে লুটেসিয়াম অভিমুখে বৃদ্ধি পায়। কী নিয়ম, ফ্যাজান্স রুল। সেই জন্য দেখবে জিজ্ঞেস করে পরীক্ষার সময়, LaOH3, ল্যান্থানাম হাইড্রক্সাইড আর লুটেসিয়াম হাইড্রক্সাইড, তাহলে মনে রাখবে ল্যান্থানাম হাইড্রক্সাইডটা কী হবে, সমযোজী চরিত্র সবচেয়ে কম, সেই জন্য কি এটা আয়নীয় বেশি, ফলে সহজে আয়নিত হয়, সেই জন্য ক্ষার ধর্ম বেশি হবে। আর লুটেসিয়ামের ক্ষেত্রে কী বলবো, এর চার্জ ডেন্সিটি সব থেকে বেশি, সেই জন্য কী হবে, সমযোজী চরিত্র বেশি, ফলে সমযোজীগুলো কী হয়, অ্যাসিডিক হয়, মানে কম ক্ষারীয় হবে। জটিল যৌগ গঠনের প্রবণতা, ল্যান্থানাম থেকে লুটেসিয়ামে কী হবে, সাইজ ছোটো হচ্ছে, তাহলে সাইজ ছোটো হলে বৃদ্ধি পাবে। ভিন্ন ভিন্ন মৌলের আদ্যবেশনের প্রবণতা, ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত অভিমুখে বৃদ্ধি পায়। কার্বনেট এবং সালফোনেট জাতীয় যৌগের স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব, এটা জিজ্ঞেস করে। এখানে এলএন করে দিয়েছি, এলএন মানে হচ্ছে ল্যান্থানাম, যে কোনো হতে পারে। তাহলে এখানে যদি তুমি দেখো, যে আমি বললাম যে কি না, তো ল্যান্থানাম 3+, তারপরে হবে তোমার সিরিয়াম 3+, তাই তো, এরকমভাবে তোমার থাকবে ল্যান্থানাম, সিরিয়াম, তারপর হচ্ছে প্রোসিওডাইমিয়াম PR3+, তারপর হচ্ছে নিওডাইমিয়াম 3+, এরকমভাবে চলবে নিয়ে কোথা পর্যন্ত, একদম লুটেসিয়াম পর্যন্ত, লুটেসিয়াম 3+। তাহলে এই দিক থেকে গেলে কী হবে, সাইজ কী হবে, রেডিয়াস কী হবে, রেডিয়াস কমবে।
আর রেডিয়াস যদি কমে তাহলে তুমি জানো রেডিয়াস কোনো চার্জ ডেন্সিটি কীভাবে বাড়বে, তাহলে চার্জ ডেন্সিটি সিডি বলে দিচ্ছি, চার্জ ডেন্সিটি কী হবে বাড়বে, রেডিয়াস কোনো চার্জ ডেন্সিটি বাড়বে, আর চার্জ ডেন্সিটি বাড়লে তোমার কী হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কী হবে বাড়বে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বাড়ে তোমরা জানো আয়নিক ক্যারেক্টার কমবে, এটাই তো হওয়া উচিত। কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে কী হবে আয়নিক ক্যারেক্টার কমবে। তাহলে দেখো ল্যান্থানাম কার্বনের যদি নেই, ল্যান্থানাম কার্বন Ln2CO3, তাই তো CO3 এটা ল্যান্থানাম কার্বন, একটা হচ্ছে লুটেসিয়াম কার্বন নিচ্ছি LuCO3 3+2+2-, তাহলে এটা, তাহলে এইটাকে বলবো এটা এই দুটোর মধ্যে এখানে কী আছে, একে যদি ভাঙো তাহলে কী পাবে La3+, একে যদি ভাঙো তাহলে কী পাবে Lu3+। এবার আমাকে বলো যে কার চার্জ ডেন্সিটি বেশি, এর সাইজ বড়, তাহলে সাইজ যদি বড় হয় রেডিয়াস বড় হবে, আদান ঘনত্ব কম, তাই তো আদান ঘনত্ব কী হবে কম হবে। এর সাইজ কত ছোটো, আদান ঘনত্ব বেশি, তাই চার্জ ডেন্সিটি কার বেশি, এর চার্জ ডেন্সিটি বেশি। চার্জ ডেন্সিটি যদি বেশি হয় তাহলে কী হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, কেন ফ্যাজাইল রুল অনুযায়ী যত বেশি কী হবে সাইজ ছোটো হবে তত বেশি কী হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, অত বেশি পোলারাইজ করতে পারবে। তাহলে দেখো কী হয় আয়নিক কম্পাউন্ডগুলো বেশি স্টেবল হয়, বেশি স্থায়ী হয়, তাহলে একে ভাঙতে কী হবে বেশি তাপ দিতে হবে, একে ভাঙতে কম তাপ দিতে হবে। এটা কোভ্যালেন্ট, এটা হচ্ছে আয়নিক। তাই এরকমভাবে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে তো কোনটা আয়নিক কোনটা কোভ্যালেন্ট তোমাকে দেখতে হবে, কোনটা ভাঙলে কী তৈরি হয় এটা মাথায় রাখতে হবে। এবার দেখো জারণ স্তর, সেই জারণ স্তরের ক্ষেত্রে এখানে মনে রাখবো আমরা যে জারণ স্তরের ক্ষেত্রে ল্যান্থাইন মৌলগুলির 4F এবং 5D উপভোগ শক্তির পার্থক্য অনেক বেশি, ঠিক আছে 4F এবং 5Dর মধ্যে শক্তি পার্থক্য কি অনেক বেশি হওয়ায় মৌলগুলির জারণ স্তর কী হয় সীমিত হয়। সেই জন্য ল্যান্থাইন মৌলগুলি সর্বাপেক্ষা স্থায়ী স্টেবল অক্সিজেশন স্টেট করে +3, মানে যাতেই থাকুক +3-তে ফিরে আসবে। কিছু কিছু মৌলকে +2 এবং +4 দেখায়, কখন দেখাবে যদি তাদের কী হয় এইটা হয় 4F0 4F0 F7 F14 যদি হয় তখন তারা কি এইটা কী করবে অক্সিজেশন স্টেট শো করে, বাট আলটিমেটলি এটা থাকলেও ফিরে আসবে কোথায় ওরা সবসময় +3 চাইবে, ঠিক আছে। তো এখানে যেমন ধরো সিরিয়াম 4+, তোমাকে জিজ্ঞেস করো সিরিয়াম 4+, তাহলে কেন 4+ পাওয়া যায় সিরিয়ামকে, কারণ সিরিয়াম 4+ হলে কী হবে 4F0 হয়। সিরিয়াম হচ্ছে দেখবে কত, সিরিয়াম হচ্ছে 58, 4টে এরকম বেরোলে 8 জনের মধ্যে ইলেকট্রন কনফিগারেশন পাবে, তাই না। তাহলে এখানে তোমার হচ্ছে কনফিগারেশন পাবে, তাহলে এখানে মাথায় রাখতে হবে তোমাকে যে সিরিয়াম 4+ ইলেকট্রন বিন্যাস থাকার ফলে কি তোমার এটা যে এটা এক্সিস্ট করে। এবার এ যদি সিরিয়াম 4+ হয় কোথায় আসবে ফিরে আসবে 3+এ ফিরে আসতে চাইবে, তাই 3+ যদি ফিরে আসতে হয় তাহলে কী হতে হচ্ছে 4+ থেকে 3+ মানে বিজারণ হতে চাইছে, নিজে বিজারিত হচ্ছে, অপরে কী করে জারিত করে, সেটা জারক উত্তম জারক দ্রব্য রূপে কাজ করে, মাথায় রাখবে। সেজন্য কী হয় এর দেখবে এ নিজে বিজারিত হচ্ছে, বিজারণ বিভাগ বেশি হবে, উচ্চ ধনাত্ম বিজারণ বিভাগ হয়, ভালো এটা। সিরিয়াম 4+কে বিশ্লেষণী রাসায়নিক গুরুত্বপূর্ণ কী হচ্ছে বিকারক হিসেবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বিশ্লেষণী রাসায়নিক গুরুত্বপূর্ণ বিকারক হিসেবে ব্যবহার করা হয় এটা। প্রোসিওডাইমিয়াম নিওব্রাইমিয়াম তারপরে যে এগুলো সবই মৌল +4 জারণ স্তর অবস্থান করে কোন মানে কেবলমাত্র এই MO2 এই অক্সাইডগুলির ক্ষেত্রে। ইউরোপিয়াম 6s থেকে দুটো ইলেকট্রন বের করলে 4F7 হবে, সেটা +2 অক্সিজেন স্টেট দেখায়, আসবে কোথায় ফিরে +3-তে আসবে, তাহলে +2 থেকে +3 হলে নিচে জারিত হবে, তাহলে অপরকে বিজারিত হয়ে বিজারক দ্রব্য হিসেবে কাজ করে, ভালো। এরকমভাবে এগুলো পরপর তোমার দেওয়া আছে, তাহলে তোমাকে দেখতে হবে আলটিমেটলি সে যাতেই থাকুক ও কোথায় ফিরে আসবে +3-তে। তাহলে ওই যদি হায়ার অক্সিজেন স্টেট থাকে লোয়ার অক্সিজেন স্টেট ফিরে আসবে, লোয়ারে হলে হায়ারে ফিরে যাবে, মানে +3-তে ফিরে যাবে। তাহলে সবসময় 4+গুলো কী হবে 3+এ আসবে, তাহলে 4+ যদি 3+ চাইতে হয় বিজারিত হবে, তাহলে জারক দ্রব্য হিসেবে কাজ করবে, অপরকে জারিত করবে। আর 2+গুলো 4+এ এই 3+এ গেলে কী হবে নিজে জারিত হবে, তাহলে অপরকে বিজারিত করে বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে, এরকমভাবে এগুলো তোমাকে জিজ্ঞেস করে। সামারিয়াম দেখো সামারিয়াম ইউরোপিয়ামের মতো 2+ আচরণ করেও, তাহলে এই 2+ এবং 3+ উভয় জারণ স্তরে থাকে। সামারিয়াম 2+ কী হবে বিজারক দ্রব্য, দেখো সামারিয়াম 2+ জলকে কী হচ্ছে বিজারিত করছে, নিজেই হচ্ছে জারিত হচ্ছে। এই এখানে বলে দেওয়া আছে জিনিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে যে সন্ধিগত মৌল আছে সেই সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে বহু সংখ্যক জারণ সংখ্যা প্রদর্শন করে, কারণ এদের N-1D উপকক্ষটির পরমাণুর খুব বেশি অভ্যন্তরে অবস্থান করে না, ফলে ইলেকট্রনগুলি সহজেই বন্ধনে অংশগ্রহণ করতে পারে।
কিন্তু ল্যান্থানাইটের ক্ষেত্রে দেখো N-2F, এটা N-1D, অনেক ভেতরে থাকে এটা, ফলে নিউক্লিয়াসের কাছে হয়ে যায়, ফলে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কী হবে, স্ট্রংলি অ্যাট্রাক্টেড থাকে, ফলে এরা বন্ধনে অংশগ্রহণ করে না বলে এরা ভেরিয়েবল অক্সিজেন শো করে না। বর্ণ, ল্যান্থানাইট বলতে ধর্ম, বর্ণ, দেখো ওখানে যেমন দেখতাম ডিডি ট্রানজিশন হতো, এখানে কী বলবো, FF ট্রানজিশন হবে। কী হবে? FF ট্রানজিশনের জন্য বর্ণ হবে। এখানে একটা জিনিস মাথা রাখবে যে কারা কালার দেখাবে, মানে নেবে যে শুধুমাত্র এইগুলো বাদ দিয়ে F0, F7, F40 মাথা রাখবো, কিন্তু এখানে 0, 7, 40 এই তিনটে বাদ দিয়ে বাকি সবাই কী হবে, কালার হবে। F0, বারবার বলছি, F0, F7, F40 এই তিনটে বাদ দিয়ে কিন্তু বাকিগুলো সবগুলো কিন্তু কালার হবে, কারণ এদের ক্ষেত্রে ট্রানজিশন সম্ভব নয়। চুম্বক ধর্ম ভালো করে খেয়াল করে দেখবে, চুম্বক ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু অনলি এই ফর্মুলা দেখবে, এখানে দুটো কন্ডিশন হয় যখন ইলেকট্রন ঘোরে, তখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, বলেছিলাম, আবার কী হচ্ছে, নিউক্লিয়াস চারিদিকে ঘুরবে, নিজের অক্ষের চারিদিকে ঘুরবে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর অক্ষের চারিদিকে অরবিটাল অ্যাঙ্গুলার, দুটোকে কনসিডার করতে হয়। কিন্তু ল্যান্থানাইট মৌলগুলির ক্ষেত্রে 4f অরবিটালে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন গতিজনিত কৌণিক ভরবেগের প্রভাবে পারিপার্শ্বিক পরমাণু দ্বারা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে প্রশমিত হয়, ফলে 4f অরবিটালগুলির পরমাণুর অভ্যন্তরে অধিক পরিমাণে প্রবিষ্ট থাকে। তাই ল্যান্থানাইট মৌলগুলির চুম্বকত্ব গণনার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের কিছু ঘূর্ণনজনিত কৌণিক ভরবেগ ও অরবিটালগুলির মধ্যে গতিজনিত কৌণিক ভরবেগ উভয়ই অবদান বিবেচনা করা হয়, মাথা রাখবে। এই দেখো বলছে এখানে কি, যে 4f0, 4f14 ইলেকট্রন বিন্যাস ছাড়া অন্যান্য মৌলগুলিতে অযুগ্ম ইলেকট্রন থাকায়, এই দুটো বাদ দিয়ে এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন নেই থাকায় প্যারামেরিক ধর্ম প্রদর্শন করে। সন্ধিগত মৌলের আয়নগুলির চুম্বক ভ্রামক গণনার জন্য স্পিন অনলি আমরা ফর্মুলা ব্যবহার করতাম, তাই না? স্পিন অনলি ফর্মুলা ব্যবহার করতাম, কিন্তু এদের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, কারণ ওখানে আমরা বলতাম যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টটা কী হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ক্যান্সেল হবে না। দেখো অ্যাক্টিনাইড মৌল, এই অ্যাক্টিনাইড মৌল না তো কি না তো 5F সিরিজকে অ্যাক্টিনাইড মৌল বলা হয়। নামগুলো মনে রাখবো, এখানে অ্যাক্টিনাম কিন্তু অ্যাক্টিনয়েড মৌল নয়, কারণ অ্যাক্টিনামে ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে এর মধ্যে 5F কোনো ইলেকট্রন নেই। অ্যাক্টিনামের পরবর্তী কতগুলো থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে আমরা অ্যাক্টিনাম মৌল বলবো, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু অ্যাক্টিনাম মৌলের 5F পক্ষে কোনো ইলেকট্রন না থাকায় অ্যাক্টিনয়েড মৌলের বিবেচনা আসে না, তাই অ্যাক্টিনয়েড মৌলগুলোকে কী হয়, মানে 5F কোনো ইলেকট্রন থাকা বলে অ্যাক্টিনয়েড মৌলই বলা যাবে না। কিন্তু এদের কী হবে, অ্যাক্টিনয়েড মৌলের প্রায়ই অ্যাক্টিনাম মৌলের সঙ্গে কী হয়, এর ধর্মের যখন সাদৃশ্য দেখা যায় বলে আমরা কী করি, একসঙ্গে পড়ি। যেমন ধরো তো বলেছিলাম দেখো ডি ব্লক মৌলে কপার বা বাকিগুলো সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌল বলি না। জিঙ্ককে আমরা কী, জিঙ্ক ক্যাডমিয়াম আরকে আমরা ডি ব্লক মৌল বলি, সন্ধি বলতে, কারণ ডিতে কী হয়, এদের কমপ্লিটলি ফিল্ড আছে, মানে ডি10 হয় এরা। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেক্টোনিয়াম, ইউরেনিয়াম এই 4টি মৌল প্রকৃতিতে ইউরেনিয়াম খনিজের পদার্থের সঙ্গে একত্রে পাওয়া যায়, মাথায় রাখতে হবে। কাদের ইউরেনিয়াম উত্তর বলা হয়, কারণ ট্রান্স ইউরেনিক, আর মানে কাদের ইউরেনিয়াম আগে, এই যে নেপচুনিয়াম ইউরেনিয়ামের পরবর্তী অ্যাক্টিনয়েড মৌলগুলিকে, মানে নেপচুনিয়াম থেকে একদম মনে রাখবে লরেন্সিয়াম পর্যন্ত, এই যে অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেক্টোনিয়াম, ইউরেনিয়াম এরা কিন্তু ইউরেনিয়ামের আগে। ইউরেনিয়ামের পরে কারা, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এই জন্য করে ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। পরীক্ষার সময় জিজ্ঞেস করে ইউরেনিয়াম উত্তর মৌল, তার নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। এগুলি অস্থায়ী হয়। অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে মনে রাখবো প্রায় সমস্ত মৌলগুলো কেমন হয়, তেজস্ক্রিয় হয়। ওখানে বলেছিলাম প্রোমোথিয়ামটা তেজস্ক্রিয়, বাকিগুলো অত তেজস্ক্রিয় নয়, কিন্তু অ্যাক্টিনিয়ামের কি সমস্ত মৌলই তেজস্ক্রিয় হয়, এটা তোমাকে মাথা রাখতে হবে। ল্যান্থানাইট সংকোচন, অ্যাক্টিনাইট সংকোচন, যেমন ল্যান্থানাইট সংকোচন হয় তেমন অ্যাক্টিনাইট সংকোচন বলবো। এখানে একটা কথা মনে রাখবো যে ল্যান্থানাইট সংকোচন মতো অ্যাক্টিনয়েড মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রম বৃদ্ধির সঙ্গে পানির ব্যাসার্ধ আয়নীয় ব্যাসার্ধ নিয়মিত হ্রাস পায়। ব্যাসার্ধের অনুরূপ হ্রাসকে অ্যাক্টিনয়েড সংকোচন বলা হয়, ল্যান্থানাইট সংকোচন অনুরূপ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টিনয়েড সারির ক্ষেত্রে এক মৌল থেকে অপর মৌল গেলে আয়তনের সংকোচন কিন্তু ল্যান্থানের অপেক্ষা বেশি হয়, কারণ 4F উপকক্ষ অপেক্ষা 5 উপকক্ষের আবরণের প্রভাব কম। জিজ্ঞেস করে ল্যান্থানাইড সংকোচন এবং অ্যাক্টিনাইড সংকোচনের মধ্যে কোনটার সাইজ ছোট হবে, তো অ্যাক্টিনাইডের ক্ষেত্রে কিন্তু বেশি ছোট হবে, কারণ 5 উপকক্ষের আবরণ প্রভাব আরও কম। উল্লেখ্য 4F উপকক্ষের পরমাণুর অভ্যন্তরে অধিক প্রবিষ্ট থাকায় ওই উপকক্ষের ইলেকট্রনগুলি কী হয়, বহিস্থ কক্ষ দ্বারা
প্রভূত পরিমাণে আড়াল হয়ে থাকে। অপরদিকে 5 উপকক্ষে বহির অভিমুখে থাকে, ফলে এটা প্রসারিত থাকে, ফলে 6s এবং 5s কী হয়, উপকক্ষে ছাড়িয়ে যায়, সেই জন্য কী হবে, এরটা বেশি কাজ করে, মানে কার্যকর। অ্যাক্টিনয়েডের শারীরিক এক মৌল থেকে যে অপর মৌলে যাও, তাহলে যে সংকোচন ঘটবে ল্যান্থানের মৌল অপেক্ষা কিন্তু সেটা বেশি, মানে অ্যাক্টিনের সংকোচনটা বেশি সংকোচন হয়। জারণ স্তর, অ্যাক্টিনের মৌলগুলি মনে রাখবো কি বললাম, কি বহু সংখ্যক জারণ স্তর দেখায়। ল্যান্থানাইডগুলো কিন্তু দেখায় না, অনলি +3, খুব কম দেখায়, মানে +3 দেখায়। অ্যাক্টিনাইডগুলো কিন্তু বহু সংখ্যক জারণ স্তর দেখায়। অ্যাক্টিনের মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর যৌগ গঠন করে, কারণ 5f 6d এবং 7s এর মধ্যে শক্তি পার্থক্য খুব কম। ওখানে কিন্তু উল্টো ছিল, 4f এর সঙ্গে 5dর ইলেকট্রন কিন্তু পার্থক্য কিন্তু অনেক বেশি, বলে কি হয়, ওদের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় না। এরাও সেম জিনিস, তাই এরা স্টেবল অক্সিডেশন স্টেট যে জিজ্ঞেস করতে বলে +3 বলতে হবে, যেখানে আসুক +3তে ফিরে আসবে। পরমাণু ক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চ জারণ স্তরের মান বৃদ্ধি পেয়ে নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম +7 হয়, +7 হতে পারে, এবং পরবর্তী মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে। ল্যান্থানের মৌলের মতো অ্যাক্টিনের মৌলগুলির 4f এবং 5f, এই মৌলগুলি 4+ অপেক্ষা 3+ জারণ স্তরে অধিক যৌগ গঠন করে। মানে অ্যাকচুয়ালি মেন যেটা বলতে চাইছে, 5f এই 3+ অক্সিডেশন স্টেটটা স্টেবল অক্সিডেশন স্টেট, এরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় অ্যাক্টিনয়েডগুলো, ল্যান্থানেটগুলো দেখায় না ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, খুব কম, কিন্তু এরা কী বলবো তোমার +3টা স্টেবল। ভারী অ্যাক্টিনয়েড মৌল যেগুলো হয় সেগুলোকে দ্রুত আদর্শিত হয়, এগুলো এখানে বলে দেওয়া আছে। অ্যাক্টিনয়েড মৌল সেম জিনিস, একই জিনিস, এখানে এরা তেজস্ক্রিয় হয়, যেন চৌম্বক ধর্ম বললাম, যদি কী হয় অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে চৌম্বক ধর্ম হবে, ঠিক আছে। এটা 555 হয়েছে, 5d হবে এটা, সরি 5d না 5f, 5f। এই যেখানে 5f অরবিটালে যে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে অযুগ্ম ইলেকট্রনের ক্ষেত্রে তোমার কী হবে, এগুলো ওই টেনশন কী বলে ম্যাগনেটিক মোমেন্ট দেখাবে। আর এখানে একটা কথা মনে রাখবো, যেটা আগে যেটা দেখলাম না এখানে, যে কী হয় ওখানে, যে অ্যাক্টিনয়েড আয়নগুলির অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকায় প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তবে সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট ল্যান্থানয়েড আয়ন অপেক্ষা অ্যাক্টিনয়েডের আয়নের চুম্বক ভ্রামক অনেক কম হয়। ল্যান্থানয়েড মৌলগুলির 4f অরবিটালে অপেক্ষা অ্যাক্টিনয়েড মৌলের 5f অরবিটাল বহির্দেশে প্রসারিত থাকে, ফলে অ্যাক্টিনের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনগুলির অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পারিপার্শ্বিক দুই ক্ষেত্রে অংশ প্রশমিত হয়। এটা কি বলতে চাইছে এখানে, যে আগে আমরা দেখলাম, দেখি না তো, যারা ডি ব্লক হয়, দেখবে ডি ব্লক, এই ডি ব্লকের ক্ষেত্রে আমরা শুধু কী করি না তো, মিউ স্পিন অনলি, এইটা আমরা ইউজ করি, মানে স্পিনের ফলে যে ম্যাগনেটিক মুভমেন্টটা জেনারেট করে সেটা আমরা দেখি। ফর্মুলা হয় n × n+2 bm, মানে অ্যাঙ্গুলার অরবিটাল মুভমেন্টটাকে আমরা ধরি না, ওটা প্রশমিত হয়ে জিরো হয়ে যায়, এলটা জিরো হয়ে যায়, অনলি স্পিনটাকে আমরা দেখি। ইলেকট্রন যেটা নিজে ঘুরছে চারিদিকে, নিজের অক্ষে চারিদিকে ঘুরছে, ইলেকট্রনটা নিজের অক্ষে চারিদিকে ঘুরছে, তো সেটাকে আমরা খালি ধরি, তার ফলে অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মুভমেন্ট জেনারেট করে যেটা, সেটা আমরা ক্যালকুলেট করি। যে ল্যান্থানয়েড বললাম, এলএন বলছি, ল্যান্থানয়েডের ক্ষেত্রে কিন্তু পুরোটাকে ধরতে হয়, s+l দুটোকেই, সেজন্য মিউ s+l সমান ফর্মুলা ইউজ করবো কোনটা, না তো হচ্ছে 4s × s+1 প্লাস l × l+1, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। মানে বলতে চাইছে ল্যান্থানয়েডের ক্ষেত্রে স্পিন অরবিটাল মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোকেই কনসিডার করতে হবে। কিন্তু অ্যাক্টিনাম যদি হয়, অ্যাক্টিনাম মৌলের ক্ষেত্রে এসি, অ্যাকচুয়ালি অ্যাক্টিনাম মৌলকে আমরা এসি দিয়ে বলি, তো অ্যাক্টিনাম মৌল যেগুলো হবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পিন অনলিটাকেই দেখব। স্পিন অনলি মানে √n × n+2, এইটুকুই হয়। মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিনাম মৌলের চৌম্বক ভ্রামক কম হয়, ল্যান্থানামের বেশি হয়। কারণ বলছে অ্যাক্টিনাম মৌলের ক্ষেত্রে এখানে এস এল দুটোই কাজ করে, বাট এদের ক্ষেত্রে এসটাকে আমরা ধরি, এলটা অনেক অংশ প্রশমিত হয়, তারপর সেটাই বলা আছে এখানে, যে ল্যান্থানাইড মৌলের 4f অরবিটাল অপেক্ষা অ্যাক্টিনামাইড মৌলের 5d অরবিটালের বহির্দেশের অভিমুখে অধিক প্রসারিত থাকে। তাই অ্যাক্টিনয়েড আয়নের 5f অরবিটালে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনগুলি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পারিপার্শ্বিক পরমাণু সংখ্যার তড়িৎক্ষেত্রে বহু অংশ প্রশমিত হয়। এদের সামগ্রিক চৌম্বক ভ্রামকের মান অযুগ্ম ইলেকট্রন দ্বারা শুধুমাত্র
স্পিন অর অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অনলি ওটা এখানে এদের ক্ষেত্রে শুধুমাত্র কি ইউজ করবো না, তো মিউ এসটা আমরা দেখব, জানি কি রুট ওভার অফ এন ইন্টু এন প্লাস টু বিএম। এটা বর্ণ সেম একই জিনিস, এফ ট্রানজিশনের জন্য হবে, যদি F0 হয়, F7 হয়, F14 হয় তাহলে বর্ণহীন হবে, বাকিগুলো কী হবে, কালার হবে। যেমন এখানে বলা আছে ইউরেনিয়াম 3+, 5F3 লাল কালার হয়, থোরিয়াম 4+, 4F0 বর্ণহীন, নেপচুনিয়াম কত 3+, 5F4 লালচে বেগুনি, প্রোটেক্টোনিয়াম 3+, 5F5 বেগুনি। আয়নাইজেশন এনথালপি মনে রাখবে খুব বেশি হয় আয়নাইজেশন এনথালপি এদের, কেন ল্যান্থানের অপেক্ষা অ্যাক্টিনের আকারগুলো খুব ছোট হয়, কারণ এখানে অ্যাক্টিনের সংকোচনটা বেশি কার্যকরী, তাই তো, সেজন্য এদের প্রচুর পরিমাণে বেশি হয়। জটিল যৌগ গঠনের প্রবণতা মনে রাখবো অনুরূপ ইলেকট্রন বিশিষ্ট ল্যান্থানের অপেক্ষা অ্যাক্টিনের মৌলগুলি জারণ স্তরের কী হয়, একই জারণ স্তরে থাকলেও তাদের ব্যাসার্ধ বিশেষ পার্থক্য থাকে না, কিন্তু অ্যাক্টিনাইড মৌলগুলির কী হয়, উচ্চ জারণ স্তরে প্রদর্শিত হলে আধান ঘনত্ব বেশি হয়, ফলে জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি। মানে সোজা কথা হচ্ছে অ্যাক্টিনাইড মৌলগুলি +3 অক্সিজেন দেখায়, ফলে এদের আকার সমান হয়, কিন্তু এই ল্যান্থানাইড মৌলগুলি +3 অক্সিজেন দেখায়, ভেরিয়েবল অক্সিজেন দেখায় না, তাই তো, সেই জন্য এরা জটিল যৌগ গঠনের প্রবণতা কম, কিন্তু অ্যাক্টিনাইড মৌলগুলি ভেরিয়েবল অক্সিজেন দেখায়, মানে এদের উচ্চ জারণ স্তর যখন যাবে তখন কি আধান ঘনত্ব বাড়বে, সাইজ ছোটো হবে বলে, যত অক্সিজেন বেশি হবে, ফলে জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি হয়। মানে একটা মোদ্দা কথা হলো এটাই যে ল্যান্থানাইড মৌলগুলির জটিল যৌগ গঠন করার প্রবণতা কম, অ্যাক্টিনাইড মৌলগুলির জটিল যৌগ গঠন করার প্রবণতা বেশি। পার্থক্য দেওয়া সাদৃশ্য বৈসাদৃশ্য, এগুলো ভালো করে দেখতে হবে। বিশেষ করে বৈসাদৃশ্যগুলি দেখবো আমরা, যে এখানে ইলেকট্রন পড়তে প্রক্রিয়া কোথায় হয়, 4F হয়, এখানে 5F হয়। পরমাণু ক্রম বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ আকার নিয়মিত নয়, কিন্তু Ln3+ ব্যাসার্ধ নিয়মিতভাবে ঘটে। সারি বরাবর পরমাণু বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, উভয়ই কী হয়, মানে পারমাণবিক ব্যাসার্ধ আয়নিক ব্যাসার্ধ উভয়ই নিয়মিতভাবে হ্রাস পায়, এটা অ্যাক্টিনাইডের ক্ষেত্রে, কিন্তু ল্যান্থানের ক্ষেত্রে অনলি পারমাণবিক ব্যাসার্ধটা নিয়মিতভাবে হ্রাস পায় না, কিন্তু এই আয়নীয় ব্যাসার্ধ নিয়মিত হ্রাস পায়। জারণ স্তর +3 ছাড়াও +2 +4 দেখায়, এরা +3 ছাড়াও +4 +5 ভেরিয়েবল অক্সিজেন দেখায়। জটিল যৌগ প্রবণতা কম, ল্যান্থানাইডে এর বেশি। এদের অক্সো ক্যাটায়ন গঠন করে না, এরা গঠন করে। ল্যান্থানাইড মৌল খুব ক্ষারীয় হয়, এরা কম ক্ষারীয় হয়। বেশিরভাগ আয়নি বর্ণহীন, এদের বেশিরভাগ আয়নি বর্ণযুক্ত হয়। একমাত্র প্রমিথিয়াম তেজস্ক্রিয় বলছিলাম, সমস্ত তেজস্ক্রিয় এটা হয়। আয়নগুলির চুম্বক ভ্রামক কী হয়, দুটোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের মধ্যে কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাদৃশ্য জানি উভয়ের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন সেম, উভয় স্টেবল অক্সিজেন স্টেট +3, ধাতব সক্রিয়তা তড়িৎ ধনাত্মক হয়, ধাতু খুব সক্রিয় হয়, প্যারাম্যাগনেটিক বেহু সংখ্যক প্যারাম্যাগনেটিক সংকোচন, ল্যান্থানাইড সংকোচন, অ্যাক্টিনাইড সংকোচন, রঙিন। এই হলো আমাদের এ ব্লক মৌল।